হ্যালো ফুটবল ফ্যান্স, দেখতে দেখতে আমরা বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে এসে গেছি। রাউন্ড অফ 32 এর দ্বিতীয় ম্যাচ ব্রাজিল ভার্সেস জাপান। এই ম্যাচটি কম্পিটিটিভ হওয়ার কথা। ব্রাজিল মরক্কোর গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নেদারল্যান্ডসের তুলনায় জাপানকে পেয়েছে। এই তুলনায় অনেকটা সহজ অপোনেন্টই পেয়েছে এক্সপেরিয়েন্সের দিক বিবেচনা করলে। তো চলুন ব্রাজিল ভার্সেস জাপান ম্যাচে টেকটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। ব্রাজিল মরক্কো এবং স্কটল্যান্ডের সাথে যে ইন্টেন্সিটির ম্যাচ খেলেছে, ওই ম্যাচগুলোর তুলনায় অনেকটা ফাস্ট ম্যাচ খেলতে হবে জাপানের সাথে। কেননা জাপান ডিফেন্সিভ ট্রানজিশনে দুর্বল, স্পেশালি ওরা যদি কাউন্টার প্রেস করে থাকে, অপোনেন্টের হাফে আটকাতে না পারে, সেই ক্ষেত্রে তাদের বিপক্ষে গোল পাওয়ার চান্সেস বেশি। জাপানের আরেকটি উইকনেস হলো আউটসাইড দ্য বক্স শটে গোল কনসিড করা। অর্থাৎ বক্সের বাইরে যদি ভিনি কুনহারা শট নেওয়ার স্পেস পায়, তাহলে গোলে কনভার্ট করার চান্সেস বেশি থাকবে। এছাড়া সেট পিসে এরিয়াল বলগুলো হেডে জালে জড়ানো অনেকাংশে সহজ জাপানের প্লেয়ারদের কম হাইটের কারণে। আর ব্রাজিলের ঠিক এই জায়গাতে একজন সেট পিস কিং আছেন, গাব্রিয়েল মাগালেস, যিনি এই সিজনে আর্সেনালের সেট পিস স্ট্র্যাটেজির মেইন ম্যান ছিলেন। ব্রাজিলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো ভিনির ফর্ম। এখন পর্যন্ত ভিনিসিয়াস দারুণ ফর্মে আছেন। ভিনি যে টাইপের প্লেয়ার, ঠিক এই রকম প্লেয়ারদের বিপক্ষে জাপানের ডিফেন্সিভ ট্রানজিশন অনেকটাই দুর্বল। ব্রাজিলকে এই ম্যাচে ভালো কিছু করতে হলে ভিনি প্লাস কুনহাকেও ভালো রান মেক করতে হবে কাউন্টারে। মিডফিল্ডে গুইমারেস স্কটল্যান্ডের সাথে যেরকম অফেন্সিভ ও ডিফেন্সিভলি অ্যাক্টিভ ছিলেন, এই ম্যাচেও যদি এরকম পারফর্ম করতে পারেন, তাহলে ব্রাজিলের মিড কিছুটা কম্প্যাক্ট হবে। ক্যাসেমিরো ক্লাবের ফর্ম ন্যাশনালে ক্যারি করতে পারছেন না। ফাবিনহো সাবে নেমে এভারেজ খেলছেন। পাকেতা ডার্টি ওয়ার্কের পাশাপাশি ইন্ডিভিজুয়াল ডুয়েলগুলো উইন করছেন এবং ফাইনাল থার্ডে কিছু পাস বের করছেন। নেইমারও পুরোপুরি ফিট নয়। নেইমার যদি ফিট থাকতেন, তাহলে লাইন ব্রেকিং কিছু পাস দিতে পারতেন বিনি, কুনহা, রায়ান কিংবা রাফিনহাদের উদ্দেশ্যে এবং কিছু লং পাস বের করে দিতেন। দেখা যাক, নেইমার মনে হয় সেকেন্ড হাফে নামবেন। তাই গুইমারেসকে নিজের সেরাটা দিতে হবে মিডে কন্ট্রোল নিতে হলে। তবে ব্রাজিলের সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো তাদের দুই ফুলব্যাকস দানিলো এবং ডগলাস সান্তোস। ঠিক এই জায়গাতে জাপানের স্ট্রেংথ আর তাদের স্পিডি উইঙ্গার। ব্রাজিলের সেন্টার ব্যাক তো সময়ের সেরা দুই অতন্দ্র প্রহরী মার্কুইনহুস এবং মাগালেস। এই পজিশন ব্রাজিলের বিশ্বমানের এবং এই সেন্টার ব্যাক ডুও এই বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন। তবে ব্রাজিলকে এই ম্যাচ জিততে হলে ভিনি প্লাস কুনহা প্লাস নেইমার এদেরকে দারুণ কিছু করে দেখাতে হবে যদি জাপানকে হারাতে হয়। জাপান কিন্তু কোনোভাবেই এমন একটা টিম না যাদেরকে ইজিলি ব্রাশ অফ করা যাবে। জাপান 9 ম্যাচের আনবিটেন রান ক্যারি করতেছে। জাপান হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট ইমপ্রুভড টিম ইন দ্য পাস্ট 4 ইয়ার্স। আমরা রিসেন্ট হিস্ট্রি যদি দেখি, লাস্ট যে ম্যাচটা খেলেছিল একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ব্রাজিল ভার্সেস জাপান, যেখানে কিন্তু ব্রাজিল 2-1 একটা লিড খুইয়ে 3-2 গোলে হেরেছিল। সো জাপানের জিতার রেকর্ড আছে। আর যে মেথডিক্যাল ফুটবল তারা খেলে, যে কুইক ট্রানজিশনে তারা যায়, ব্রাজিলের যে জায়গায় দুর্বলতা এক্স্যাক্টলি সেখানেই জাপানের স্ট্রেংথ। ব্রাজিলের দুই ফুলব্যাকস দানিলো আর সান্তোসকে জাপানের উইঙ্গাররা টাফ টাইম দিবেন। বিশেষ করে নাকামুরা, মায়েদা, দুয়ানরা গ্রুপ পর্বের ফর্ম যদি ওই ম্যাচেও ক্যারি করতে পারেন, হু নোজ, জাপান জিতেও যেতে পারে। সো ওই ব্যাপারটা, ওই ম্যাচআপটা দারুণ হবে এবং আমার মনে হয় ব্রাজিলের মেন্টাল রেজিলিয়েন্সটার একটা ভালো পরীক্ষা নিবে জাপান। এই জাপান টিমকে দেখলে মনে হয় ওই মাইকেল কেরিকের ম্যানচেস্টার ইউনাইটেড খেলছে। যে কোনো টিমকেই চমকে দেওয়ার মতো টেকটিক্যাল এবিলিটি তাদের আছে এই টিমের। তবে এটা বিশ্বকাপের নকআউট ম্যাচ। যতই জাপানের ফর্ম ভালো হোক, স্পিডি ফুটবল খেলুক, দিন শেষে বিশ্বকাপের নকআউট ম্যাচে অভিজ্ঞতার একটা ভ্যালু আছে, যেই দিক থেকে ব্রাজিল ফার এহেড। এরকম ম্যাচের নার্ভ ধরে রাখা এবং প্রেশার কন্ট্রোল করা ছোট দলের পক্ষে সম্ভব হয় না সচরাচর। দেখা যাক কি হয়। গোলবলের খেলা, যে কোনো কিছুই ঘটে যেতে পারে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আজকের ম্যাচের প্রেডিকশন জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। পরিশেষে ভালো একটি ম্যাচের প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম।